আমরা আজকে আমরা তো লাস্ট কয়েকদিন যে ইনস্ট্রাকশনগুলো দেখছিলাম বা যে ধরনের ইনস্ট্রাকশন নিয়ে কাজ করছিলাম তাদের মধ্যে কোথাও ব্রাঞ্চিংয়ের ব্যাপারটা ছিল না আর কি, রাইট? আমরা সিকোয়েন্সিয়াল এগিয়ে যাচ্ছিলাম, একটা ইনস্ট্রাকশন শেষ হচ্ছিল, তারপরে আর একটা, তারপরে আবার আর একটা, এইভাবে চলছিল। কিন্তু যদি আমাদের ব্রাঞ্চিং থাকে, অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে, তখন আমাদের কিভাবে আমরা কাজ করব? সো যত আমরা লেকচারের ভেতরের দিকে যাচ্ছি বা চ্যাপ্টারের ভেতরের দিকে যাচ্ছি, তত রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সগুলো আমরা ফেস করছি। দ্যাট মিনস আমরা আসলে যখন কোনো একটা প্রোগ্রামিং করি, অর্থাৎ কোনো একটা কোড লিখি কোনো একটা প্রবলেম সলভ করার জন্য, আমরা যত আমাদের চ্যাপ্টারের ভেতরের দিকে যাচ্ছি তত আসলে সেই কোডটা কিভাবে আমাদের অ্যাসেম্বলি কোড এবং আলটিমেটলি আমাদের মেশিন কোডে কনভার্ট হবে সেটা আমরা দেখছি আর কি। তাহলে এই যে ব্রাঞ্চের যে ব্যাপারটা আমরা বললাম, এইগুলোকে আমরা বলতে পারি কন্ডিশন বেসড, অথবা আর একভাবে বলতে পারি এগুলো কন্ডিশনাল। আর এক ধরনের ব্রাঞ্চিংও আছে যেটা আবার কন্ডিশনের উপরে নির্ভর করে না, সেটাকে আমরা বলি আনকন্ডিশনাল। আমরা দেখব আনকন্ডিশনালের এক্সাম্পলও আমরা দেখব। আপাতত আমরা কন্ডিশনাল ব্রাঞ্চিংটা কি হয় সেইটা নিয়ে আমরা কথা বলবো। সেই ক্ষেত্রে আমরা প্রোগ্রামিংয়ে ইফ এলস ইউজ করি না? ইফ এলস আমরা সবসময় প্রোগ্রামিংয়ে লিখি না, ব্যবহার করি তো, তাই না? এটাই তো ইন এ ওয়ে ব্রাঞ্চ, এটাই তো আসলে ব্রাঞ্চ। এটা ছাড়া আরও অনেক কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা ইউজ করি না, লুপ ইউজ করি না, ফর লুপ। ফর লুপে একটা ব্যাপার আছে না, যে ওই যে লেটস সে আই লেস দেন কে, লেস দেন ইকুয়াল টু কে, এই যে কন্ডিশনগুলো আমরা চেক করি না, সেটাও আমার ব্রাঞ্চিং। তখন কি হয়, যে ধরো আমাদের ওইখানে বলা থাকে যে আয়ের ভ্যালু একটা সার্টেন লিমিট পার করলে পারে সে বের হয়ে যাবে, প্রোগ্রাম থেকে লুপ থেকে বের হয়ে যাবে, তাই না? এটাও তো কন্ডিশন। আবার ওয়াইল, আমরা ওয়াইল ইউজ করি, রাইট? এরকম অনেক আমাদের কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলো কিভাবে আমরা প্রথমে অ্যাসেম্বলিতে কনভার্ট করব, যেটা আমাদের রিজবি, রাইট? এই অ্যাসেম্বলিতে কিভাবে কনভার্ট করব এবং সেখান থেকে আমরা কিভাবে মেশিন কোডে কনভার্ট করব। এখন অ্যাসেম্বলি পর্যন্ত মোটামুটি ঠিক আছে, এই অর্থে ঠিক আছে যে অ্যাসেম্বলি পর্যন্ত তোমার জাস্ট জানতে হবে যে হ্যাঁ, এই লজিকটা আমি কোন অ্যাসেম্বলি কোড দিয়ে রিপ্রেজেন্ট করব, এটা মোটামুটি ঠিক আছে। কিন্তু যখন আমরা বলবো যে সেইটার আবার এনকোডেড ফরম্যাট, যেটাকে আমরা মেশিন কোড বলি, সেই এনকোডেড ফরম্যাট আমাকে দিতে হবে, অর্থাৎ বাইনারি ফরম্যাট আর কি, হ্যাঁ, এই বাইনারি ফরম্যাটটা আমাকে দিতে হবে, তখন আবার আমার একটা জিনিস জানতে হবে। কি সেটা বলো তো? কি হতে পারে সেটা? যখন আমরা অ্যাসেম্বলি থেকে বাইনারিতে যাব বা এনকোডেড ফরম্যাটে যাব, আমার কি জানতে হবে? কি জানা দরকার? না হলে পরে আমি এনকোড করতে পারবো না। সিরিয়াল না, ওইটাকে আমরা বলি ইনস্ট্রাকশন টাইপ। আমরা বারবার বলছি লাস্ট কয়েকটা ক্লাস থেকে যে আমাদের এখানে 6 টাইপের ইনস্ট্রাকশন আছে এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশনের এনকোডিং ফরম্যাট যেটা সেটা ডিফারেন্ট, রাইট? কোথাও ফর এক্সাম্পল যদি আমি আই টাইপ ইনস্ট্রাকশনের কথা বলি, আই টাইপ এবং আর টাইপের মধ্যে খুব একটা মেজর ডিফারেন্স কি বলো তো? লেটস সে অ্যাড এবং অ্যাড আই, এই দুইটার মধ্যে মেজর একটা ডিফারেন্স কি আছে? দুইটাই তো অ্যারিথমেটিক অপারেশন করছে, তাই না? অ্যাডিশন করছে। এই দুইটার মধ্যে মানে ভিজিবল একটা ডিফারেন্স কি আছে? অ্যাডিশন অপারেশন করলেও দুইটা ডিফারেন্ট, কিভাবে আমরা বলতে পারি? হ্যাঁ, কে বলছো? আমি বুঝতে পারছি না। আচ্ছা, মুখে হাত দিয়ে বলছো, ওই জন্য বুঝতে পারছি না।
হ্যাঁ, মানে একটা ইমিডিয়েট ভ্যালু নিয়ে কাজ করে, রাইট? যে ফর এক্সাম্পল এক্স প্লাস 10 আর একটা এক্স প্লাস ওয়াই। ওকে, এই যে দুইটাই অ্যারিথমেটিক অপারেশন এক্সিকিউট করছে, কিন্তু তারপরেও এই দুইটার টাইপ কিন্তু আলাদা, একটা আর টাইপ, একটা আই টাইপ। এবং আর টাইপের মধ্যে কিন্তু তোমার আই টাইপ অ্যাকোমোডেট করার কোনো স্কোপই নাই, রাইট? তোমরা যদি লাস্ট ক্লাসে আমরা যখন ইনস্ট্রাকশনের ফরম্যাট দেখেছিলাম, ওইটা যদি তোমাদের মনে থাকে, আই টাইপের ক্ষেত্রে একটা স্পেশাল ফিল্ড আছে যেটার নাম হচ্ছে ইমিডিয়েট, রাইট? এই ইমিডিয়েট ফিল্ডটা তুমি আবার আর টাইপের মধ্যে যে খুঁজে পাবা না, রাইট? এই কারণে আমি বলছি যে আমরা এখন পর্যন্ত যতটুকু জানি ইনস্ট্রাকশন সম্পর্কে, আমরা শুধু হাই লেভেলের সাথে ম্যাপিংটা কি আছে সেটা আমরা জানতে পারি বা আমরা জানি, কিন্তু অ্যাকচুয়ালি ওইটাকে যখন আমি এনকোড করতে চাইবো, হয়তো সব ফরম্যাটগুলো আমরা এখনো জানি না, কারণ আমরা এখনো দেখিনি। আজকে আমরা চেষ্টা করব সেটা কভার করার, রাইট? আচ্ছা, এখন তাহলে আমাদের খুব বেসিক যে দুইটা কন্ডিশন, মানে যেটা দিয়ে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের হাতে খড়ি হয়, তাহলে একটা চেক করব যে দুইটা ভ্যালু ইকুয়াল কিনা, আর একটা চেক করব দুইটা ভ্যালু নট ইকুয়াল কিনা। তোমরা বলতে পারো যে স্যার, আমরা যখন প্রোগ্রামিং করি তখন আমাদের লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু এই ইনস্ট্রাকশনগুলো আছে, আমরা দেখব, আমরা ব্যবহার করব, কোনো সমস্যা নেই। আমরা বেসিক যখন শুরু করছি, প্রথম দিকে আমরা যখন ডিসকাশনটা করছি, তখন আমরা শুধু ইকুয়াল টু আর নট ইকুয়াল টু দিয়ে করব। ওকে, আমাদের আগের ভার্সন আমরা যখন পড়তাম মিপস, তখন কিন্তু আমরা এই যে ধরো লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, এটার সরাসরি ম্যাপিং আমরা পেতাম না, আমাদের কাছে ছিল না। তো তাহলে পরে এখন যদি বলো যে স্যার ছিল না, তাহলে কি যে মেশিনগুলো মিপস আর্কিটেকচার ব্যবহার করতো সেখানে ওই ইনস্ট্রাকশনগুলো ইউজ করা হতো না? ইউজ করা হতো। আমাদের একটা স্পেশাল প্রসেস ছিল সেই ইনস্ট্রাকশনের ইকুইভ্যালেন্ট আউটপুট জেনারেট করার, যেটাকে আমরা বলতাম যে সিউডো ইনস্ট্রাকশন ইউজ করে আমরা লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, আমরা সব ইনস্ট্রাকশনই আমরা এক্সিকিউট করতে পারতাম, আমাদের কোনো প্রবলেম হতো না। কম্পাইলারের কাছে ওইটা বলে দেওয়া ছিল, কিন্তু আমাদের মেইনলি আমার কাছে অ্যাভেলেবল ছিল লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু এবং নট ইকুয়াল টু, এই দুইটা আমাদের কাছে। কিন্তু তার মানে এটা না যে আমরা অন্যগুলো এক্সিকিউট করাতে পারতাম। আমার সরাসরি 1-to-1 ম্যাপিং ছিল না। যেমন ধরো যে আমি যদি ইফ এক্স ইকুয়াল টু ওয়াই এটা চেক করতে চাই, তাহলে এই ইনস্ট্রাকশনটা ইফ এক্স নট ইকুয়াল টু ওয়াই, তাহলে এই ইনস্ট্রাকশনটা একবারে স্ট্রেট ফরওয়ার্ড ম্যাপিং। কিন্তু ওই যে আগের কথা যেটা আমি বলছি, সেখানে আমার এরকম স্ট্রেট ফরওয়ার্ড ম্যাপিং ছিল না, আমাকে তৈরি করে নিতে হতো। যাই হোক, ওইটা আমরা এখন আর এর বেশি ওইটার ডিসকাশন এখানে দরকার নাই। সো তাহলে এইটা দেখে তো তোমরা মোটামুটি বুঝতেই পারছো, তাই না? একটা ইকুয়ালের জন্য আর একটা নট ইকুয়ালের জন্য। ওকে, এইটুকুতে এই স্লাইডে কারো কোনো ইস্যু আছে? এখন আমরা যদি একটা ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করতে চাই, ধরো যে আমার বলা আছে ইফ I equal to j, f is equal to g plus h, else f is equal to g minus h। এটা আমার হাই লেভেলে লেখা আছে। এখন এটার ইকুইভ্যালেন্ট আমাকে রিজভি কোড জেনারেট করতে হবে, অর্থাৎ অ্যাসেম্বলি কোডটা জেনারেট করতে হবে। তার আগে আমরা একটু ফ্লো চার্টটা দেখি যে এটা আসলে কি হয়। ও প্রথমে চেক করছে
অ্যান্ড চেক করে আমার দুইটা অপশন হতে পারে, ইয়েস অথবা নো, হ্যাঁ অথবা না, তাই না? যদি এই দিকটা ট্রু হয় তাহলে আমার এই অপারেশনটা এক্সিকিউট করবে, যদি এই দিকটা ট্রু হয় তাহলে আমার এই অপারেশনটা এক্সিকিউট করবে, এবং তারপরে আমার প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এখন তোমরা বলতে পারো যে স্যার এতটুকু প্রোগ্রাম তো কোনোদিন দেখিনি, আসলেই কোনোদিন দেখোনি তোমরা, এবং এইটা বেসিক্যালি হয়তো একটা বড় কোডের জাস্ট দুইটা লাইন তোমাকে তুলে দেওয়া আছে, এর বেশি কিছু না। তার মানে যে এটাই আমার ফাইনাল প্রোগ্রাম সেটা না। যেমন আমরা চ্যাপ্টার 2 যখন শুরু করেছিলাম f = g+h - i+j দেখেছিলাম না, ওইটা বেসিক্যালি তোমার হয়তো কোনো একটা বড় একটা প্রোগ্রামের একটা লাইন, ওই একটা লাইন রিপ্রেজেন্ট করতে আমাদের কয় লাইনের কোড লিখতে হয়েছিল? 4, 1, 2, 3 লাইনের কোড লিখেছিলাম সম্ভবত। দুই লাইন লিখেছিলাম টেম্পোরারি ভ্যালু রাখার জন্য, আর আরেকটা ফাইনাল লাইনটা যেটা লিখেছিলাম এফ এ ওই ভ্যালুটা রাখার জন্য, 3 লাইনের কোড। তাহলে আমার অ্যাকচুয়ালি হাই লেভেলে কয় লাইন ছিল? হাই লেভেলে কয় লাইনের কোড ছিল? 1 লাইনের কোড ছিল। ওইটার ইকুইভ্যালেন্ট আমি যখন অ্যাসেম্বলি কোড লিখলাম কয় লাইন হলো? 3 লাইন হয়ে গেল, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা যদি এটা মনে করি যে আমার হাই লেভেলে ওটা 100 লাইনের একটা কোড, অ্যাসেম্বলিতেও 100 লাইন হবে, নট নেসেসারি, এটা অনেক বড় হয়ে যেতে পারে। এই জন্য আমার হাই লেভেলের কোড যত ছোট হবে, অপটিমাইজ হবে, হয়তো আলটিমেটলি অ্যাসেম্বলি কোডটাও তত ছোট হবে। মানে আমি জানি না এটার রেশিওটা কি, কিন্তু আমরা যদি ইন জেনারেল ধরি যে লেটস সে 1:3, তোমার 1 লাইনের হাই লেভেল কোড জেনারেট করতে, হাই লেভেলকে অ্যাসেম্বলিতে জেনারেট করতে যদি 3 লাইনের অ্যাসেম্বলি কোড লাগে, তাহলে 100 লাইনের একটা কোডের জন্য তোমার 300 লাইনের অ্যাসেম্বলি কোড লিখতে হবে, রাইট? বা জেনারেট হবে। কিন্তু আমরা যদি ওই তোমার 100 লাইনটাকে একবারে অপটিমাইজ করে লিখি, করে সেটাকে যদি 70 লাইনসে নিয়ে আসি, তাহলে কিন্তু আমি অলমোস্ট 90 লাইনস অ্যাসেম্বলি কোড কমিয়ে দিতে পারলাম। একটা অ্যাসেম্বলি কোড এক্সিকিউট করতে যদি একটা ক্লক সাইকেল সময় লাগে, তাহলে আমি কিন্তু আমার ওই ওভারঅল এক্সিকিউশন 90 ক্লক সাইকেল কমিয়ে নিয়ে চলে আসতে পারলাম। তার মানে 90 ক্লক সাইকেল আমি কমিয়ে আনলাম, মানে আমার প্রসেসর ওই 90 ক্লক সাইকেল কি করবে? অন্য কাজে সময় দিতে পারবে, রাইট? অন্য কাজে সময় দেয়া মানে অন্য কাজ থেকে আউটপুট বের করছে। অন্য কাজ থেকে আউটপুট বের করাটাকে আমরা কি বলি? আমরা যখন প্রসেসর বা আমার সিস্টেম যখন পার ইউনিট টাইমে একটা করে কাজ শেষ করবে, সেটাকে আমরা কি বলি? থ্রুপুট। তাহলে আমি যদি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু আমি জাস্ট একটা ওয়াইল্ড গেস একটা বললাম যে আচ্ছা এক লাইনের একটা হাই লেভেল কোড থেকে আমরা 3 লাইনের অ্যাসেম্বলি, এটা হয়তো 1-to-1ও হতে পারে, মানে একটার সাথে একটা হতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বললাম যে ধরো যে একটা হাই লেভেল কোডের জন্য 3 লাইনের অ্যাসেম্বলি কোড আমরা জেনারেট করলাম, সেখানে যদি আমরা 90 সাইকেল বাঁচিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ওভারঅল থ্রুপুট আমার বেড়ে গেল, অনেক সিস্টেমের পারফরমেন্স অনেক ইমপ্রুভ করলো, তাই না? এই জায়গাটাই কিন্তু ওই যে বারবার বলে অপটিমাইজ করার সময় একটা ভালো অ্যালগোরিদম ইউজ করতে হয়। তোমার হয়তো একটা সলিউশন আসছে, কিন্তু অ্যালগোরিদমটা অত ইফিশিয়েন্ট না, তোমার নাম্বার অফ ইনস্ট্রাকশনস তখন বেড়ে যাবে। ওকে, আচ্ছা, এখন দেখা যাক যে আমি যদি এই কাজটা করতে চাই অ্যাসেম্বলি কোডে, প্রথমে আমাকে অ্যাসেম্বলি কোডে যদি করতে হয়, তাহলে আমার আসলে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। প্রথমে আমার দেখো তো এখানে কিছু সেট অফ ভেরিয়েবলস আছে না, আই আছে, জে আছে, তারপরে এফ আছে, জি আছে, এইচ আছে, এই ভেরিয়েবলগুলো আছে না। আমার প্রথম কাজটা কি হবে? এই ভেরিয়েবলগুলোর জন্য আমার রেজিস্টার অ্যালোকেট করতে হবে না? এখন আমাকে রেজিস্টার ওইভাবে ডিরেক্টলি অ্যালোকেট করতে হচ্ছে না। আমার যেটা হচ্ছে তা হলো যে আমাকে এখানে বলেই দিয়েছে যে আসলে কোন কোন রেজিস্টার এখানে অ্যালোকেট করা আছে। তো তাহলে আই, জে, এফ, জি, এইচ এইগুলোর রেজিস্টার অ্যাসাইনমেন্টটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে যে এফ থেকে এফ, জি, এইচ, আই, জে, এই যে রেজিস্টারগুলো, এই ভেরিয়েবলগুলো, সেগুলো অ্যালোকেট করা হয়েছে x19, x20, x21 অ্যান্ড সো অন, এইভাবে রেজিস্টারে অ্যালোকেট করা হয়েছে। এখন নেক্সট যেটা তোমাদের একটা ট্রিক, সেটা হলো
এখানে আমার কন্ডিশনটা কি আছে, এই কন্ডিশনটা কি, ইকুয়াল, রাইট? ইকুয়াল হলে কি হবে, ইকুয়াল হলে অ্যাড হবে, মানে f ইজিক্যাল টু জি প্লাস এইচ হবে, এবং এটা ইমিডিয়েট পরের লাইন না, ইমিডিয়েট পরের লাইন। একটা জিনিস মনে রাখবা যে আমাদের যে এক্সিকিউশনের যে কনসেপ্টটা, ইনস্ট্রাকশন এক্সিকিউশনের যে কনসেপ্টটা, সেটা হলো যে ধরো আমি যদি এগুলোকে ওই টাইলস হিসাবে চিন্তা করি, তাহলে নর্মালি আমাদের হাঁটার ইয়েটা কি, মানে ডিফল্ট, বা তুমি যখন সিঁড়ি দিয়ে উঠবা আমাদের ডিফল্ট সেটিংটা কি, একটা একটা করে, মানে আমরা যদি এখানে হেঁটে যাই একটা একটা করে টাইলস আমরা হেঁটে যাবো, তাই না? অ্যান্ড তুমি কখন এই যে এইভাবে একটা বড় করে একটা লাফ দিয়ে এখানে যাবা, এখানে যদি এটা ভাঙা থাকে অথবা পানি পড়ে থাকে, রাইট? বা তুমি কখন সিঁড়ি 2-3টা একসাথে যাবা, যখন তোমার দেখা হলো ক্লাসে আসতে দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি যেতে চাচ্ছ বা ইয়ে। আমরা অনেক সময় এসকেলেটারে আমরা নর্মালি কি করি, একটা তোমার স্টেপে দাঁড়াই, আস্তে আস্তে আমাদেরকে নিয়ে যায়। বাট স্টিল আমাদের মধ্যে এরকম অনেকেই আছি না আমরা, যে এসকেলেটারে একটা স্টেপে দাঁড়ানোর বদলে সিঁড়ির মতো উঠে উঠে চলে যায়, কেন করি? আমাদের কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। বেসিক্যালি কোনো হয় তোমার ক্লাসের জন্য দেরি হয়ে গেছে, অথবা তোমার 2টা ক্লাসের মাঝখানে সময়টা খুব কম, সে হয়তো একটু কিছু খেয়েটে আবার আরেকটা ক্লাসে যাবে, মানে এই সময়গুলো বাঁচানো। অথবা আরেকটা যেটা হয় সেটা খুব কমন হয়, আমার মনে হয় না তোমরা কেউ করো, কিন্তু আমি যখন 5টার সময় নিচে নামি তখন মোটামুটি ধরো আমি যদি গুনি তাহলে গোটা 10 ধাক্কা আমাকে খেতে হয়। মানে ধাক্কাটা এমন যে আমি এসকেলেটরে দাঁড়িয়ে আছি, ধরো ধাক্কা টাক্কা দিয়ে এই দিক দিয়ে চলে যাচ্ছে। কারণটা হচ্ছে তোমাদের নিচে ট্রান্সপোর্ট 5টা না কয়টায় ছাড়ে না, ওইখানে তো একটা বড় লাইনের একটা ব্যাপার থাকে। তো ওই কারণে মোটামুটি আমি ধাক্কা টাক্কা খেয়ে তারপর আমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকি। কিন্তু তো এইটা যখন আমি মোটামুটি বুঝে গেছি, তখন আমি চেষ্টা করি যে এসকেলেটরে যখন দাঁড়াই তখন একবারে যে এইভাবে মানে ধরো আরেকটু ইয়ে হলে আমি নিচে পড়ে যাবো, এরকম একটা অবস্থায় দাঁড়াই যাতে এইদিকে মোটামুটি এনাফ স্পেস থাকে, তারা এদিক দিয়ে আস্তে আস্তে নেমে চলে যেতে হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা যখন হাঁটি, আমরা যখন সিঁড়ি দিয়ে উঠি, আমাদের ডিফল্ট সেটিং হচ্ছে একটা একটা করে, রাইট? আমাদের ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হয়, আমাদের ডিফল্ট সেটিং হচ্ছে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে, যদি তুমি ওকে কোনো বাধা না দাও, যদি ওকে কোনো বাধা না দাও তাহলে অটোমেটিক্যালি পরের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই যে এখনকার ইনস্ট্রাকশন থেকে পরের, ধরো যে ইফ থেকে ইফ ট্রু হয়েছে f ইজিক্যাল টু জি প্লাস এইচ, এটা এক্সিকিউট করবে, তাই না? f ইজিক্যাল টু জি প্লাস এইচ এটা একটা ইনস্ট্রাকশন না, অ্যাডিশন ইনস্ট্রাকশন। তাহলে এটা কোথায় থাকবে, কোথায় আছে এটা, কোথায় ইনস্ট্রাকশন কোথায় থাকে? হ্যাঁ, মেমোরিতে। ইনস্ট্রাকশন মেমোরিতে থাকে। মেমোরিতে যদি থাকে, এই ইনস্ট্রাকশনের যেমন একটা অ্যাড্রেস থাকবে, এইটারও একটা অ্যাড্রেস থাকবে না? হ্যাঁ, না না, না বুঝলে কিন্তু এখন আমরা যে জায়গাটায় আছি না, আমি প্রতিটা কথা, প্রতিটা লাইন, প্রতিটা স্লাইড কিন্তু একটা একটা করে কোশ্চেন আসার মতো, কুইজ, মিড, ফাইনাল, যেহেতু আমরা আগেই ডিসকাস করে ফেলেছি যে এই চ্যাপ্টারটা আমাদের মিড, ফাইনাল, কুইজ সব জায়গাতেই থাকবে, অ্যাসাইনমেন্টও থাকবে আর কি। হ্যাঁ, সো এখানে যদি আমরা কিছু বুঝতে না পারি তাহলে সাথে সাথে বলতে হবে। এটা চিন্তা করার কোনো কারণ নাই যে আচ্ছা এই লেকচারটা তো স্যার ভিডিও দেখছো তো না, এটা বোঝা যায় যে তোমরা যে ভিডিওটা দেখো সেটা বোঝা যায় কখন জানো, কুইজের ডেট দেওয়ার পরে। মানে কুইজের আগের দিন রাতে তখন বোঝা যায় যে হ্যাঁ, যে ভিডিও এখন সচল হয়েছে। তার আগে পর্যন্ত ধরো যা কি দিয়েছে একটু দেখি, কিন্তু যখনই কুইজের ডেট দেওয়া হয় এবং কুইজের আগের দিন রাতে, সো মনে হচ্ছে মিডের আগে, ফাইনালের আগে এটা অনেক ফলন দিবে আর কি।
আচ্ছা, যেটা বলছিলাম যে তোমরা হয়তো মনে করছো যে আচ্ছা ঠিক আছে স্যার তো ভিডিওটা দিয়েই দিবে, এখন না বুঝলে পরে বুঝে দেবো, কিন্তু এখন স্যারকে জিজ্ঞেস করলে স্যার অ্যান্সার দিতে পারবে, তখন স্যারকে কমেন্ট করলে কিন্তু স্যার অ্যান্সার দিবে না, স্যার কিন্তু ওগুলো দেখে না। সো ওই সময় শুধু ভিডিওটাই দেখতে পাবা, কোয়েশ্চেন করলে অ্যান্সার পাবা না, রাইট? সো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা এখনই রেজ করবা। কোনো একজনা যদি কোয়েশ্চেন করো বা কয়েকজনা যদি কোয়েশ্চেন করো, ইন এ ওয়ে সেটাও রেকর্ডেড থাকছে। সো ওই জায়গায় হয়তো এমনও হতে পারে যখন তুমি আবার 2 দিন পরে লেকচারটা দেখবা, ওই জায়গাটায় লাকিলি তোমারও প্রবলেম থাকতে পারে, যেটা তোমার কোনো একটা ফ্রেন্ড হয়তো কোয়েশ্চেনটা রেজ করেছে, যেটা সলিউশন ওখানে পেয়ে গেছো। কিন্তু যদি সেটা না হয় তাহলে একটু সমস্যায় পড়বা। যাই হোক, যেটা আমি বলছিলাম যে আমার ইনস্ট্রাকশন থাকে মেমোরিতে, তাহলে আমার এটা যেমন মেমোরিতে আছে, এটাও মেমোরিতে আছে। আর একটা কথা একটু আগে আমি বললাম যে আমি যদি বাধা না দেই তাহলে পরের ইনস্ট্রাকশনটা অটোমেটিক্যালি এক্সিকিউট করবে। এখন পরের ইনস্ট্রাকশনটা যে অটোমেটিক্যালি এক্সিকিউট করবে তার জন্য ওকে বলতে হবে না যে আসলে কোন অ্যাড্রেসে যে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট তো করবে না, প্রথমে ইনস্ট্রাকশনটাকে তুলে নিয়ে আসবে। বাট জাস্ট সিম্পলি চিন্তা করো যে আচ্ছা ঠিক আছে, পরের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার জন্য মেমোরি অ্যাড্রেসটা কি হবে সেটা আমাকে জানতে হবে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে এই মেমোরি অ্যাড্রেসটা কি হবে? এই মেমোরি অ্যাড্রেসটা কি হবে? আমি যে এখানে ইফটা আমার ট্রু হয়ে গেছে, এই ট্রু হওয়ার পরে আমি যে অ্যাডে যাব, সেই অ্যাডের মেমোরি অ্যাড্রেসটা কি হবে? ইফের ইনস্ট্রাকশনের সাথে বা ইফের মেমোরি অ্যাড্রেসের সাথে আমাকে কত অ্যাড করে আমি অ্যাডে যেতে পারবো? ইফটাই ইনস্ট্রাকশন, ওইটা কন্ডিশনের ইনস্ট্রাকশনটা। ধরো যে ইফ তারপরে অ্যাড, এর মাঝে আর কোনো ইনস্ট্রাকশন নাই, ইফের পরেই অ্যাড। তাহলে ইফের মেমোরি অ্যাড্রেসের সাথে কত অ্যাড করলে পারে আমি এই অ্যাডের ইনস্ট্রাকশনে যেতে পারবো? এটা আমরা গত ক্লাসে ডিসকাস করেছি, এন্ড এটা কোয়েশ্চেনে চলে আসলে তাহলে তো ছাত্র এটা পড়ায়নি, কিন্তু এটা আমরা গত ক্লাসে ডিসকাস করেছি। মানে ওইভাবে ডিসকাস করিনি, এখানে আমি তোমাদের যেভাবে কথাটা বললাম আর গত ক্লাসেরটা তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকতো তাহলে পরে তোমরা এটা মানে বুঝতে পারতো যে আসলে আমি কি বলতে চাচ্ছি। আমাদের ইনস্ট্রাকশনের জন্য মেমোরি অ্যাড্রেস কতটুকু মেমোরি স্পেস কতটুকু লাগে? কতটুকু মেমোরি লাগে? একটা ইনস্ট্রাকশন কত বড়? 4 বাইট। আমাদের বাইটের নিচে তো আর অ্যাড্রেসিং করি না, সো 4 বাইট লাগে, তাই না? তাহলে এটা ধরো আমার ইফের শুরু, আর এখানে আমার অ্যাড, এইটুকুর ডিস্টেন্স কত হবে? ফোর বাইট, রাইট? এই স্টার্টিং অ্যাড্রেসটা যদি লেটসে কে হয়, তাহলে এই অ্যাড্রেসটা কত হবে? এটা না, হয় সবসময় 4 বাইট হবে। তোমার রিজভি 16 বিট, তারপরে হচ্ছে ইনস্ট্রাকশন সবসময় তোমার 32 বিট হবে, কিন্তু রিজভির ডেটা সাইজ যেটা সেটা তোমার 16 বিট, 32 বিট, 64 বিট এটা হতে পারে। ইনস্ট্রাকশন সবসময় 32 বিট হবে। তুমি যেটা বলছো সেটা হলো যে ডেটা সাইজ, এই যে এফ জি এইচ আই যে এরা যে ডেটাটা নিতে পারবে সেটা 16 হতে পারে, 32 হতে পারে, 64 হতে পারে, কিন্তু
ইফ কন্ডিশনের জন্য আমার যে ইনস্ট্রাকশনটা জেনারেট হবে, অ্যাডের জন্য আমার যে ইনস্ট্রাকশনটা জেনারেট হবে, সেটা সবসময় 32 বিট। আচ্ছা, এইটুকু বুঝতে পেরেছো? কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এখন আমাদের এই যে এখানে কে, এই কের বদলে আমাদের একটা রেজিস্টারের নাম, আমি জানি না গত ক্লাসে আমি বলেছিলাম কিনা, এই রেজিস্টারটা হলো প্রোগ্রাম কাউন্টার, যেটাকে আমরা সংক্ষেপে পিসি বলি। প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের, এটা একটু একবারে নোট নিয়ে নাও, প্রোগ্রাম কাউন্টারের কাজ প্রতিটা ইনস্ট্রাকশনের মেমোরি অ্যাড্রেসটা প্রোভাইড করা। অর্থাৎ তুমি এখন একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করছো, নেক্সট ইনস্ট্রাকশন কোনটা হবে সেই অ্যাড্রেসটা প্রোগ্রাম কাউন্টার তোমাকে দিবে। তাহলে আমরা আরেকটা কথা বলতে পারি না যে এই যে আমার এই ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউট করছে এটার অ্যাড্রেসও তো প্রোগ্রাম কাউন্টারই দিয়েছে, তাই না? তাহলে এই কে কে আমরা চিন্তা করতে পারি পিসি হিসাবে। প্রোগ্রাম কাউন্টার আমাকে যে অ্যাড্রেসটা দিয়েছিল ইফ ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য, তার সাথে আমি 4 অ্যাড করে দিলেই তো আমি অ্যাডের জন্য যে ইনস্ট্রাকশনটা, যে মেমোরি অ্যাড্রেসটা দরকার সেটা আমি পেয়ে যাব। ওকে, আচ্ছা, তাহলে আমি যেটা বললাম যে আমি যদি বাধা না দেই তাহলে আমার এক্সিকিউশনটা এরকম হবে। বাধা দিলে তখন আমাকে আবার ক্যালকুলেট করে বের করতে হবে, কিন্তু আমি যদি বাধা না দিই, যেটাকে আমরা সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন বলি, সিকোয়েন্সিয়াল এক্সিকিউশনের ক্ষেত্রে আমার সব সময় এক্সিকিউশনের জন্য নেক্সট মেমোরি অ্যাড্রেস, অর্থাৎ নেক্সট ইনস্ট্রাকশনের মেমোরি অ্যাড্রেস হবে PC+4, রাইট? সবসময় PC+4। এটা আমার যখন ইনস্ট্রাকশনের সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন হবে এটা PC+4 হবে। কিন্তু যদি আমার ব্যাপারটা এমন হয় যে না, এটা সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন হচ্ছে না, অর্থাৎ কন্ডিশন স্যাটিসফাই করেনি আমাকে, লেটস সে ইফের কন্ডিশন স্যাটিসফাই করেনি, আমাকে এলসে যেতে হচ্ছে। এখন এলসে গেলে তার পরের ইনস্ট্রাকশনটা এলস না, এলস তো ইফের মধ্যে অনেক ইনস্ট্রাকশন থাকতে পারে না, তারপরে যে এলস শুরু হবে, তো সেই ইনস্ট্রাকশনের মেমোরি অ্যাড্রেসটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, যেটা PC+4 হবে না, এটা অন্য কিছু একটা হবে, রাইট? এখন আসা যাক এইটার অ্যাকচুয়ালি কোডটা কেমন হবে, রিস কোডটা কেমন হবে। আমি এই জায়গাগুলো খুবই স্লো যাচ্ছি, কারণ এইগুলো হচ্ছে বিজনেস এন্ড, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে, এবং এই জায়গাগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে কোড লিখতে পারবো না, রিস কোড লিখতে পারবো না। আচ্ছা, এখানে আমার কন্ডিশনটা আছে ইকুয়াল, এখানে কন্ডিশনটা আছে ইকুয়াল, এবং যদি কন্ডিশন স্যাটিসফাই করে আমি কি ওকে বাধা দিচ্ছি? বাধা দিচ্ছি না, তাহলে এক্সিকিউশনটা কি হবে? পরের ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন হবে না। বাধা আমি কখন দিব? যদি ইকুয়াল না হয়, রাইট? এই জন্য একটা ট্রিক হচ্ছে যে তোমার এখানে যে কন্ডিশনটা দেয়া থাকবে, তুমি ইনস্ট্রাকশন শুরু করবা তার উল্টা কন্ডিশনটা দিয়ে। দেখো এখানে কন্ডিশনটা কি আছে, নট ইকুয়াল টু। নট ইকুয়াল টু হলে কোথায় যাবে? এলস। এলসে আসলে কি কাজ করছে? এই কাজটা করছে না, এটা নট ইকুয়াল টু হলে। আর বাধা যদি না দিই তাহলে কি হবে? ইকুয়াল টু হবে না? ইকুয়াল টু হলে যদি এখানে ও বাধা না পায়, অটোমেটিক্যালি ও এই লাইনটা এক্সিকিউট করবে। এই লাইনটা এক্সিকিউট করলে আমার এটা এক্সিকিউট করছে, রাইট? এরপরে আমার কি করছে যে এটা একটা জাস্ট, যেহেতু আমার এখানে কোনো এক্সিট কন্ডিশন দেয়া নাই, একটা মেড আপ এক্সিট কন্ডিশন দিয়ে দিয়েছে, আর কিছুই না। মানে এটা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু এটা গুড প্র্যাকটিস। আর যদি তোমার এটা এলসে আসে তাহলে আমার এই কন্ডিশনটা দিয়ে এক্সিট। বোঝা গেছে? আচ্ছা, না, এলসে কন্ডিশন ছাড়া ঢুকবে না। এটা না দিলে মানে বেসিক্যালি তুমি কি করছো, এটা বলে দিচ্ছ যে ভাই আর এক্সিকিউট করতে হবে না, বের হয়ে যাও। এখন একটা এক্সিট কন্ডিশন তো মানে তোমার এটা যদি না হয় প্রোগ্রাম ওইখানে এসে তো কনফিউজড হয়ে যাবে, কি করতে হবে।
মানে তোমাকে তো প্রপার ওয়েতে এন্ড করতে হবে, তাই না? এটা হচ্ছে সেটা, মানে ইনিশিয়াল স্টেজে তোমরা এটা না দিলে হয়তো মেনে নেওয়া যাবে, কিন্তু যখন অ্যাকচুয়ালি প্রোগ্রাম মানে তুমি যখন কোড টোড লিখবা তখন এই জিনিসগুলো তখন দেখা হবে আর কি। আচ্ছা, এটা এটা হ্যাঁ, কারণ তোমার এখানে কখন আসছে, যদি ইফ স্যাটিসফাই না করে তাহলে এলসে আসছে না, এলসে ঢোকার পরে কাজ করার পরেও কি করবে? বেসিক্যালি আমরা একটা এক্সিট লিখেছি, পয়েন্ট করেছি দুইবার, একবার এখানে অটোমেটিক্যালি পয়েন্ট হচ্ছে কারণ এটার পরে এই ইনস্ট্রাকশন PC+4 এটা হয়ে যাচ্ছে, আর আরেকবার আমরা এখান থেকে ওটাকে এখানে পাঠাচ্ছি, কারণ আমাকে তো আসলে পয়েন্টারটাকে বলে দিতে হবে যে ভাই এখন কি করবা, কাজ শেষ হয়ে গেছে এখন বের হয়ে যাও, নাহলে তো কনফিউজড হয়ে যাবে। হয়তো অ্যাডভান্স যে সেটিংসগুলো আছে সেটা অনুযায়ী ও অটোমেটিক্যালি বের হয়তো হয়ে যাবে, কিন্তু গুড প্র্যাকটিস হচ্ছে ওকে বলে দেয়া। আচ্ছা, আমি ইয়েতে যাওয়ার আগে, তোমার পরের স্লাইডটাতে যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস একটু তোমাদের ইয়ে করি। ওকে, আমরা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম না SLLI বা SLLI দেখেছিলাম না? SLL মানেটা কি? মানে হয়তো আমি বলিনি, কিন্তু তার আগে আমাকে বলো যে SLL দিলে কি হয়, SLLI দিয়ে কি হয়? লেফট শিফট হয় না? লেফট শিফট মানেটা কি? লেফট শিফট করলে কি হয়? লেফট শিফটে ভাগ হয়? লেফট শিফটে কি হয়? মাল্টিপ্লিকেশন হয়। রাইট শিফটে 2 দিয়ে ভাগ হয়। আচ্ছা, আমরা এখন পর্যন্ত কিন্তু মাল্টিপ্লিকেশন ডিভিশন ইনস্ট্রাকশন দেখিনি, রাইট? আচ্ছা, ধরা যাক আমাদের ধরো এক্স আছে আমার X11 রেজিস্টারে, ওয়াই আছে X12 রেজিস্টারে, আর জেড আছে X13 রেজিস্টারে।
আমাদের এই অপারেশনটা করতে হবে বা এই ইনস্ট্রাকশনটা বা এই সেট অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হবে। এখানে দেখো মাল্টিপ্লিকেশন অপারেশন আছে না, যেমন ধরো 5y আছে, 7z আছে, 9x আছে এন্ড সো অন, মাল্টিপ্লিকেশন অপারেশন আছে না, কিন্তু আমরা মাল্টিপ্লাই অপারেশন ইউজ করতে পারবো না, এসএলএল আই দিয়ে আমাদেরকে করতে হবে। ট্রাই করো, সবাই ট্রাই করো, এগুলো কিন্তু কুইজে থাকবে। একটা জিনিস মনে রাখবা, এক্স, ওয়াই এবং জেড তিনটা যে ইকুয়েশন দেয়া আছে এগুলো কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। ওপরের এক্স এর সাথে নিচের এক্স রিলেটেড, নিচেরটার সাথে আবার পরেরটা রিলেটেড। সো এমন না যে আলাদা আলাদা তিনটা ইনস্ট্রাকশন, আলাদা আলাদা তিনটা তোমার রিস কোড লিখবে, তা না, এটা একটা কন্টিনিউশন থাকতে হবে। আর রেজিস্টার অপটিমাইজেশনটাও মাথায় রাখতে হবে। চাইলে একটা রেজিস্টার ইউজ করে ফেললা, সেটা না করাই ভালো। তোমাদের চেষ্টা করতে হবে যে রেজিস্টার যত অপটিমাইজলি ইউজ করা যায়। আমাদের নেক্সট উইক সানডেতে কিন্তু কুইজ আছে। আমরা চ্যাপ্টার 2 যতটুকুই শেষ করি না কেন ততটুকুর উপরে নেক্সট উইক সানডেতে আমাদের কুইজ হবে, যতটুকুই আমরা কমপ্লিট করতে পারি চ্যাপ্টার 2 এর উপরে নেক্সট উইক সানডেতে আমাদের কুইজ হবে। আচ্ছা, প্রথমে আসা যাক প্রথম ইনস্ট্রাকশনটার ক্ষেত্রে। আমার এখানে কি কি আছে, 5y আর 7z, রাইট? তাহলে আমি যদি y কে 2 বিট লেফট শিফট করি তাহলে কত পাবো আমি? এটা না, এটা হবে 2 বিট লেফট শিফট করলে কি হয়, 2 টু দি পাওয়ার i না, আমাদের ফর্মুলাটা i হলো কয় বিট আমি লেফট শিফট করছি। তাহলে এখন কি হবে, এটা ইজ ইকুয়াল টু কি আসবে, 4y। ঠিক আছে, আমার লাগবে কি 5y। তাহলে আমি যেটা করতে পারি, এটা আছে না, এখন আছে। আচ্ছা, এরপরে এসএলএল আই এইট জি হয়ে গেল না, এটা হয়েছে, সবাই বুঝতে পারছো? তাহলে আমার আসলে লাগবে কত, 7। ঠিক আছে, 7g পেলাম আমি। এখন আমার কাজটা কি হবে, ডেস্টিনেশনটা এখানে কি হবে বলো তো, x11 আর x14 x
15, তাহলে এই লাইনটা অ্যাকচুয়ালি যেটা আমার পেলাম আমি, Z, পরের গুলো করতে পারবা না তোমরা? আচ্ছা, তাহলে দেখো আমি যে রেজিস্টার ইউটিলাইজেশনের কথা বলেছিলাম সেখানে এই যে এই রেজিস্টার দুইটা কি আর আমার এটা কি, এটা ইজ ইকুয়াল টু তোমার আমার হচ্ছে x ইকুয়াল টু 5y প্লাস 7z, তাই না? কিন্তু এই যে দুইটা রেজিস্টার, এটা আমি টেম্পোরারি হিসাবে কনসিডার করতে পারি না? এরা যে ক্যালকুলেশনগুলো করেছে বা যে ভ্যালুগুলো ওদের কাছে এখন আছে সেটা কি আর আমার লাগবে? আমি যখন এই যে y এর ক্যালকুলেশনটা করব, লাগবে না। একইভাবে z এর ক্ষেত্রেও কিন্তু আমার লাগবে না। তাহলে এটা তোমরা করতে পারবা সবাই? কে কে পারবা না হাত তুলো। পারবা কে কে হাত তুলো। বাকি যারা হাত তুলছো না কি বলবো এদেরকে? আবার চান্স, কে কে পারবা না হাত তুলো। পারবা না? আচ্ছা, আর একটা করে দিই আমি তাহলে। এরপরে আমার আছে y 9x মাইনাস 16z প্লাস 10, এটা। হ্যাঁ, এখন আমি যেটা করব সেটা হলো SLLI x14 x12 3, oh sorry, এটা হয় না? ঠিক আছে এটা? এটা না?
ঠিক আছে? পারবা এবার সবাই বাকিটা? ওকে, আচ্ছা, ওইখানে আমরা আরেকটু কাজ করে আসতে পারি। খুবই সিম্পল একটা দুইটা ইয়ে দেখবো আমরা, যে এইটার কোডটা কি হবে? আর আরেকটা ধরো এটা 1, আর এটা ইফ এ গ্রেটার দেন বি, সি ইকুয়াল টু সি প্লাস ডি। আমি এখানে আরেকবার বলি, আমরা আগের যে আর্কিটেকচারটা দেখতাম সেখানে এটার জন্য সরাসরি ইনস্ট্রাকশন ছিল না আর কি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা আমাদের ইয়ে করতে হবে তা হলো যে ধরো এইটা আছে আমার x11-এ, তাহলে 1 নম্বরের জন্য আমরা এমনি সরাসরি এটা লিখতে পারি যে এটা কিসের কি মানে এই ইফটা কতটুকু কাজ কতক্ষণ পর্যন্ত কাজ করবে? লেস দেন থাকা পর্যন্ত, ইকুয়াল, গ্রেটার দেন, এই দুইটার যে কোনো একটা রিচ করলেই বের হয়ে যাবে, তাই না? তাহলে আমরা ব্রাঞ্চ গ্রেটার দেন ইকুয়াল টু এই ইনস্ট্রাকশনটা ইউজ করতে পারি। ব্রাঞ্চ গ্রেটার দেন ইকুয়াল টু, ধরো আমি x11 x12 আমরা বললাম যে এক্সিট, আর যদি সেটা না হয় অ্যাড x13-এ x13 x14 এক্সিট। আর 2-এর ক্ষেত্রে আমাদের যেটা আসবে, এইটা কতটুকু সময় পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত গ্রেটার দেন আছে, ইকুয়াল টু বা লেস দেন হলে বের হয়ে যাবে, রাইট?
তা এইটার ক্ষেত্রে আমাদের যে ইনস্ট্রাকশনটা সেটা BLE এটা দিয়ে করতে হবে, বাকি সব এক থাকবে। ওকে, আচ্ছা এখন আমাদের এইখানে দেখো সিচুয়েশনটা কি হচ্ছে। সিচুয়েশনটা হচ্ছে এইটা, আমরা নর্মালি এরকম কিছু দেখে এসছি, রাইট? আমার যে ইন্ডেক্সটা সেটা সবসময় কোনো একটা ইন্টিজার ভ্যালু বা এরকম কিছু একটা দেখে এসছি, তাই তো? এখানে দেখো তো কি আছে, আই আছে। আমরা নর্মালি যদি এটা আমার ইন্টিজার হতো, এটা যদি আমার ইন্ডেক্স হতো, তাহলে আমরা কি করতাম? আমার ডেটা আমি অ্যাক্সেস করছি, তাই না? ডেটা কত বিটের? আমার ইনস্ট্রাকশন কত বিটের? আর ডেটা 64। আমার এই যে ইন্ডেক্স যেটা ছিল সেটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করছিলাম আমরা ওই যখন লোড স্টোর দেখছিলাম? 8 দিয়ে। তাহলে এইটার জন্য আমি খুব ইজিলি লিখে ফেলতে পারতাম, এখানে আমার একটা বেস রেজিস্টার যেত, রাইট? আচ্ছা, কিন্তু এখানে কি আছে? তাহলে মানে স্বাভাবিক আন্ডারস্ট্যান্ডিং কি বলে? আমার এটা হওয়া উচিত I ইন্টু 8, এটা হওয়া উচিত না? কিন্তু এটা করা যাবে না। আমার যে সিনট্যাক্স আছে সেই সিনট্যাক্স অনুযায়ী এখানে সবসময় ইন্টিজার কিছু একটা থাকতে হবে। যদি সেটা 0 হয় সো বি ইট, কিন্তু এইভাবে কোনো কিছু মাল্টিপ্লিকেশন আকারে, মাল্টিপ্লাই আকারে কোনো কিছু এইভাবে বা ভেরিয়েবলের কোনো কিছু এখানে দেয়া যাবে না। তাহলে এখন এইগুলো আমরা কিভাবে লিখবো? এগেইন এখানে যেটা আছে বা যেটা এখন ডিসকাস করছি এটাও কিন্তু কুইজ, মিড, ফাইনালের জন্য খুব ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। তাহলে আমরা এটা কিভাবে এখানে কাজ করতে পারি? আচ্ছা, আমরা যখন তোমার এই 8 দিয়ে আমরা ইন্ডেক্স দেখার পরে প্রথম কাজ কি করি? ইন্ডেক্সটাকে কি করি? হ্যাঁ, ইন্ডেক্স দেখার পরে প্রথমে আমরা কি করি? আমরা ইন্ডেক্স দেখার পরে 8 দিয়ে মাল্টিপ্লাই করি না? প্রথম কাজ তো আমার মাল্টিপ্লাই করা। মাল্টিপ্লাই করলেই না আমি ওই ধরো অ্যারে যদি বলি আমি, তাহলে আমি অ্যারের মেমোরি অ্যাড্রেসটা পাবো, মানে মেমোরি মাল্টিপ্লাই করে আমার যে ইয়েটা পাবো, কি বলে ওইটাকে, ইন্টিজার ভ্যালুটা পাবো। সেই ইন্টিজার ভ্যালুর সাথে আমি বেস অ্যাড্রেস অ্যাড করলে আমি ওই পার্টিকুলার ডেটাটার মেমোরি অ্যাড্রেস পাবো বা অ্যারে এলিমেন্টের মেমোরি অ্যাড্রেস পাবো। তাহলে আমাকে প্রথমে করতে হবে কি? প্রথমে আমাকে 8 দিয়ে ইন্ডেক্সকে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? আমাদের এই এক্সাম্পলে ইন্ডেক্সটা কি? আমাদের এই এক্সাম্পলে 7 এর ইন্ডেক্সটা কি আছে? আই। আচ্ছা, দেখো তো এখানে আরেকটা কথা বলা আছে না? আই কোন রেজিস্টারে আছে বলা আছে না, রাইট? তাহলে আবার আমি বলছি ইন্ডেক্সকে আমি কি করব? 8 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমার লোডের জন্য যে ইনস্ট্রাকশন সেটা তো আর চেঞ্জ হবে না, ওইটা তো ওরকমই থাকবে। তাহলে আমাকে কোনো না কোনোভাবে ইন্ডেক্সকে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু আমি এইটা এক্সিকিউট করতে পারবো না। আমার কাছে SLL আছে না, SLLI, আমার কাছে এটাও বলা আছে ইন্ডেক্স কোন রেজিস্টারে আছে। তাহলে পরে আমি এই কাজটা করতে পারবো না। এটা মানেই তো I মাল্টিপ্লাইড বাই 8, তাই না? ঠিক আছে, I মাল্টিপ্লাইড বাই 8। তাহলে আমার এই কাজটা শেষ হয়ে গেল এই লাইনে।
বুঝতে পেরেছো সবাই? এটা মানে কত? এটা না বুঝতে আগে এটা তো, তাহলে এটা আর এটা তো একই। আমার একটা কাজ হয়ে গেল। কোন কাজটা? এই যে এইটুকু পেয়ে গেলাম আমি, ঠিক আছে। এখন ওই অ্যারে এলিমেন্টের অ্যাড্রেস বের করতে গেলে আর একটা ছোট্ট কাজ আমাকে করতে হয়। সেটা কি? এটার সাথে বেজ অ্যাড্রেস যেটা আছে তার অ্যাডিশন করতে হয় না? এই যে, কারণ এখানে বলে রেখেছে এই যে বেজ অ্যাড্রেস হচ্ছে 25 নাম্বার রেজিস্টারে আছে। তাহলে এখানে আমি এই যে এরকম কিছু একটা পেয়ে গেলাম। আমরা তো এখানে আই দেখছি, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি যখন প্রোগ্রামটা রান করবে আয়ের তো কিছু একটা ভ্যালু থাকবে। আলটিমেটলি এই কাজটাই হবে, মানে আলটিমেটলি এরকম কিছুই হবে। কিন্তু যেহেতু আমার কাছে এখন ভেরিয়েবল আকারে দেয়া আছে, কোনো ইন্টিজার আকারে দেয়া নাই, আমাকে একটু ওই লজিক্যালি জিনিসটা সেটেল করতে হবে, ঠিক আছে। তাহলে এইটুকু আমার হয়ে গেল। আমি অ্যাড্রেসটা এখন এক্স্যাক্ট অ্যাড্রেসটা পেয়ে গেলাম না? আচ্ছা, এক্স্যাক্ট অ্যাড্রেস যদি পেয়ে যাই, এরপরে আমার কাজটা কি করতে হবে? লোড করতে হবে, তাই না? এই যে লোড করছি। এবার দেখো এখানে একটা ইস্যু আছে, এই জায়গাটা একটা জিরো আছে, কিন্তু নর্মালি আমরা এখানে কি জিরো দেখি? এখানে অন্য কিছু একটা দেখি। কেন দেখি? নর্মালি কি আমরা ওই যে এসএলএল বা এগুলো করি না, রেগুলার অ্যারিথমেটিক অপারেশন করে ফেলি খালি। লোড যখন করি ওই ইন্ডেক্সকে 8 দিয়ে মাল্টিপ্লাই করে বেজ অ্যাড্রেসের সাথে অ্যাড করি, কিন্তু আমার এখন ইন্ডেক্সটা ভেরিয়েবল, রাইট? তাহলে আমি কি করব? আমি এমন টেকনিক অ্যাপ্লাই করব যাতে করে আমি সরাসরি ওই অ্যাড্রেসেই যাই। সো আমার আলাদাভাবে অ্যাড্রেসটার ক্যালকুলেট করতে হবে না, কিন্তু লোডেড সিনট্যাক্স অনুযায়ী আমার এখানে কিছু একটা থাকতে হবে। সো আমি 0 দিয়েছি, কিন্তু দেখো x10 এ কিন্তু অলরেডি আমার ওই ইন্ডেক্সের যে মেমোরি অ্যাড্রেস সেটা আমার আছে। তাহলে 0 প্লাস x10 মানে অ্যাকচুয়ালি অ্যাড্রেস ওইটাই আছে। তাহলে আমার লোড হয়ে এখানে চলে আসবে। এরপরে আমার এই যে কন্ডিশন চেক হচ্ছে, কন্ডিশন চেক হওয়ার পরে যদি না মেলে এক্সিট হবে, বাকিটা তো রেগুলার অপারেশন। আর এখানে এসে যদি আমার ওই যে অ্যাড করছি না, এই যে আয়ের ভ্যালু এক এক করে অ্যাড করছি, যদি আমার কন্ডিশন স্যাটিসফাই করে, যতক্ষণ করবে চলতে থাকবে, না হলে পরে তোমার বের হয়ে যাবে। এই যে এই লুপ বলা মানে ও পয়েন্টার আবার এখানে চলে আসবে। বুঝতে পেরেছো এটা সবাই? কে কে বুঝতে পারোনি? এই কনসেপ্টটা কিন্তু কুইজ, মিট, ফাইনাল সব জায়গাতেই আসবে, ঠিক আছে। বেসিক ব্লকটা কি? বেসিক ব্লক ইজ আ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন উইথ নো এমবেডিং ব্রাঞ্চেস অ্যান্ড নো ব্রাঞ্চ টার্গেট। তার মানে বেসিক ব্লকটা হলো যে ওই যে আমি বললাম না যে সিঁড়ি দিয়ে উঠছি, আমি যখন সিঁড়ি দিয়ে উঠবো, বেসিক ব্লকটা হচ্ছে যে আমি একটা একটা করে সিঁড়ি দিয়ে উঠছি, আমার কোনো তাড়া নাই, আমার কোনো অবস্ট্রাগল নাই। এইটা হলো বেসিক ব্লক। আর তাহলে এটার কন্ডিশন কি হতে পারে? এটার কন্ডিশন হচ্ছে যে তুমি যদি কন্টিনিউয়াসলি, মানে একটার পর একটা অনেকগুলো ইনস্ট্রাকশন থাকে, সেই ইনস্ট্রাকশনের মধ্যে কোনোটাই কন্ডিশনাল কোনো ইনস্ট্রাকশন হতে পারবে না। এটা সিকোয়েন্সিয়াল ইনস্ট্রাকশন হবে। যতটুকুই তোমার সিকোয়েন্সিয়াল ইনস্ট্রাকশন হবে অতটুকুকে আমরা বেসিক ব্লক বলতে পারবো। বেসিক ব্লকের ক্ষেত্রে একেবারে শুরুতে তোমার একটা কন্ডিশন থাকতে পারে অথবা শেষে থাকতে পারে, মাঝে কন্ডিশন থাকবে না। এই পার্টটা হলো তোমার বেসিক ব্লক। এটা এমনি ছোটখাটো ডেফিনেশন হিসেবে আসে আর কি, যে কম্পাইলার আইডেন্টিফাইজ বেসিক ব্লক ফর অপটিমাইজেশন। অপটিমাইজেশন কেন করে? অনেক সময় বেসিক ব্লকের যে কোডগুলো থাকে সেটা ইন্ডিপেন্ডেন্ট হয়। কম্পাইলার তখন করে কি, রিঅ্যারেঞ্জ করে ফেলে, রিঅ্যারেঞ্জ করে ওই কোডগুলো আগে এক্সিকিউট করে ওর ভ্যালু ট্যালুগুলো রেডি রাখে। কারণ যেহেতু ওরা ইন্ডিপেন্ডেন্ট, কারো উপরে ডিপেন্ডেন্ট না, হ্যাঁ, ওই পার্টটা আগে শেষ করে রাখে। তাহলে কি হবে, যে যখন
ধরো যে এমন হতে পারে যে আমার ওই অপারেশনটার জন্য আর আমাকে আলাদাভাবে ওয়েট করতে হলো না, যখন ওইখানে আসলো রেডি করা আছে সব কিছু, রাইট? কম্পাইলার এইভাবে জিনিসটাকে অ্যাড্রেস করে। আচ্ছা, আমরা এই স্লাইডটা তো অলরেডি আমরা দেখলাম আর কি, আমরা এই এক্সাম্পলটা অলরেডি দেখে ফেলেছি। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা আজকে 34 পর্যন্ত কভার করলাম। নেক্সট ক্লাসে আমরা দেখি কতটুকু শেষ করা যায়। আমি মনে করেছিলাম যে আজকে শেষ হয়ে যাবে, কিন্তু হলো না আর কি। যাই হোক, নেক্সট ক্লাসে দেখি কতটুকু হয়। কিন্তু যেটা আমি বললাম তোমাদের তা হলো যে আমরা নেক্সট ক্লাসে যতটুকুই কভার করি না কেন ততটুকু পর্যন্ত পরের উইকের সানডেতে আমাদের চ্যাপ্টার 2 এর উপরে কুইজ হবে, রাইট? বুঝি নাই, শুনতে পাচ্ছি না। কুইজে তোমার কনসেপচুয়াল কিছু কোশ্চেন আসবে আর বেসিক্যালি রিস্ক কোডই আসে।